হ্যালো ডে স্টুডেন্ট, ওয়েলকাম টু পুলক স্যার ম্যাথ ক্লাস। আজকে আমরা ক্লাস 10-এর মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 1 নিয়ে আলোচনা করব। এর ভিডিওর আগে আমরা মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 2 এবং পার্ট 3 নিয়ে আলোচনা করেছি। তোমরা যদি নাও দেখে থাকো তো অবশ্যই আমরা ডিসক্রিপশনে লিঙ্ক দেবো, অবশ্যই তোমরা দেখতে পারো। এবং আমাদের যে টার্গেটটা আছে সেই টার্গেটটা হলো ক্লাস 10-এর চ্যাপ্টার ওয়াইজ প্রতিটা অঙ্ক তোমাদের সমাধান করে দেওয়ার আমার এই চ্যানেলের টার্গেট আছে। তো আমরা এই টার্গেটটাকে পূরণ করছি। তো অবশ্যই তোমরা পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে রাখো এবং ভিডিওটিকে অবশ্যই লাইক করো এবং ভিডিওটা কেমন হলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো আজকের প্রথম যে অঙ্কটা বলেছে দেখো, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, যেখানে ব্র্যাকেটের মধ্যে এ কমা বি কমা সি, এবং সেগুলো কি বাস্তব, ভালো কথা, বাস্তব, ক্লাস 9-এ শিখেছিলাম বাস্তব সংখ্যা পাবো, কিন্তু সে অবশ্যই সেটা এ নট ইকুয়াল টু 0 হতে হবে। যদি এ ইকুয়াল টু 0 হয়ে যায় তাহলে আমার এটা দ্বিঘাত সমীকরণই থাকবে না। বুঝবে কেসটা? যদি এ ইকুয়াল টু 0 হয়ে যায়, নট ইকুয়াল টু জায়গায় যদি এ ইকুয়াল টু 0 হয়ে যায়, কিন্তু এটা বাস্তব মানে দ্বিঘাত সমীকরণই থাকবে না। তো এখানে না গিয়ে দেখো কি বলেছে, সমীকরণের বীজদ্বয় সমান হওয়ার শর্ত লেখো। সমীকরণের বীজদ্বয় কখন সমান হবে এই জিনিসটা তোমরা কোষে দেখি 1.4 চ্যাপ্টার, যেখানে শ্রীধর আচার্যের সূত্র ছিল, সেই সূত্রতে তোমরা শিখেছিলে। শ্রীধর আচার্যের সূত্রটা কী ছিল বলো তো? শ্রীধর আচার্যের সূত্র ছিল দেখো, এক্স ইকুয়ালস টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই কত 2a। এই সূত্র থেকেই বোঝা যেত যে এই যে সমীকরণটার বাস্তব বীজ হবে কি হবে না। খুব একটু মন দাও, এই সমীকরণ থেকেই বোঝা যেত। এই সমীকরণ আর একটা পার্ট থেকে, সেটা কি, এই বি স্কোয়ার মাইনাস 4ac। দেখো এই বি স্কোয়ার মাইনাস 4ac-র ভ্যালু মানে মানের ওপর ডিপেন্ড করতো এটা বাস্তব বীজ হবে কি বাস্তব বীজ হবে না। যদি বি স্কোয়ার মাইনাস 4ac লেস গ্রেটার দ্যান 0 হতো তাহলে আমরা কি পেতাম, বাস্তব বীজ পেতাম, বাস্তব বীজ পাবো, কিন্তু সেটা অসমান পাবো। অসমান, আমরা কি সেই বীজগুলি কী হবে, অসমান হবে কিন্তু। ঠিক আছে, আমি জাস্ট একটু বুঝিয়ে দিচ্ছি, একটু ধৈর্য ধরে দেখো। আশা করছি তোমাদের অজানা পার্টগুলোরও কনসেপ্ট আমি ক্লিয়ার করে দিতে পারবো, শুধু একটু ধৈর্য ধরে দেখে যাও। ঠিক আছে, আর কি ছিল, যদি বি স্কোয়ার মাইনাস 4ac, বুঝবে, বি স্কোয়ার মাইনাস 4ac যদি লেস দ্যান 0 হতো তাহলে সেখানে বাস্তব বীজ তো পাবোই না, বাস্তব বীজ পাবো না। ঠিক আছে, আর বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়ালস টু 0 হলে সেখানে আমরা কি পাবো, বাস্তব বীজ পাবো, বাস্তব বীজ পাবো, কিন্তু বীজদ্বয় সমান পাবো, বীজদ্বয় কী পাবো, সমান। ঠিক আছে, বীজদ্বয় কী হবে, সমান হবে। তাহলে তোমরা এখান থেকে বলতে পারো যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয় সমান হওয়ার শর্ত কি, যখন বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়ালস টু 0 হবে তখনই কী হবে, এই যে সমীকরণের বীজদ্বয় কী হবে, সমান হবে। দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় কী হবে, সমান হবে। খুব খুব কনসেপচুয়াল কোশ্চেন তোমাদের কিন্তু এই অ্যাক্টিভিটি টাস্কে তোমাদের দিয়েছে। তাহলে এইখানে আনসারটা কী লিখবে, যখন, দাঁড়াও এটাকে মুছে দিই 1 সেকেন্ড, যখন বি স্কোয়ার মাইনাস 4ac, যখন বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়ালস টু 0 হবে তখন বীজদ্বয়গুলি বীজদ্বয় সমান হবে, বীজদ্বয় কী হবে, সমান হবে। ঠিক আছে, তাহলে এটা কী হলো, মডেল অ্যাক্টিভিটি টাস্কের প্রথমের অঙ্কটা। একটু তোমাদের সঙ্গে একটু ডিটেলস বোঝাতে গিয়ে সময় নিয়ে নিলাম, তো তার জন্য ক্ষমা করো। তো এটা হলো কি আমাদের আনসার। এরপরে আমরা 2-এর দাগের অঙ্কটা করব। 2-এর দাগের অঙ্কটা কি বলেছে দেখো, বলেছে একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার এবং একটি জ্যায়ের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার হলে বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব। ঠিক আছে, তো এই অঙ্কটা আমরা কিভাবে করছি দেখো। ধরে নাও একটা আমার কাছে বৃত্ত আছে, ঠিক আছে, এটা একটা আমার কাছে কি আছে, বৃত্ত আছে। বলেছে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার। আমাকে ছবিটা খুব এখানে ভালোভাবে আঁকতে হবে। একটি জ্যায়ের দৈর্ঘ্য দিয়েছে কত, 12 সেন্টিমিটার। আগে সর্বপ্রথম দেখো এই জ্যায়ের দৈর্ঘ্য এঁকে নিই। এ ধরে নাও এইটা একটা কি বৃত্তের জ্যা, এটা একটা কি বৃত্তের জ্যা, বৃত্তের জ্যায়ের নাম দাও এ এবং বি। ঠিক আছে, বৃত্তের জ্যায়ের নাম দেবো কি, এ অ্যান্ড বি। এবং ধরে নাও এই পার্টটা বৃত্তের কেন্দ্রবিন্দু, এই পার্টটা কি বৃত্তের কেন্দ্রবিন্দু। ঠিক আছে, কেন্দ্রবিন্দু থেকে আমার বৃত্তের জ্যায়ের ওপর
আমার দূরত্ব নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, তাহলে এই পার্টটার নাম দাও এম, আর এই পার্টটার একটা কেন্দ্রবিন্দুকে কত ধরবো, পি ধরে নাও। ঠিক আছে, এবারে আমাকে একটা পার্ট বলেছে, দেখো যে এই বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য, বৃত্তের যে ব্যাসার্ধ হবে, ঠিক আছে, বৃত্তের যে ব্যাসার্ধটা পাবো সেই ব্যাসার্ধটা কত বলেছে বলো তো, 10 সেন্টিমিটার। কত, 10 সেন্টিমিটার। তার কারণ কি বলো তো, এই দেখো বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তের পরিধির ওপর যে কোনো আমরা একটা যদি লাইন টানি সেটা আমরা কী পাই বলো তো, অবশ্যই বৃত্তের ব্যাসার্ধ পাই। সেই টেস্ট এখানে বলেছে। এবং এই এবি এর পুরোটা ডিস্টেন্স কত বলেছে বলো তো, 12 সেন্টিমিটার। এবি জ্যায়ের পুরোটা ডিস্টেন্স কত বলেছে, 12 সেন্টিমিটার। ওকে, তাহলে আমাদের এইখানে ছবি থেকে বোঝা যাচ্ছে যে আমাদের কোন পার্টটা বের করতে হবে বলো তো, এই এম বের করতে হবে এবং ও এম বের করতে হবে। তাহলে আমাদের এখানে বলো তো কী কী আমরা করতে পারি, দেখো তো বলতে পারি এ এম ইকুয়ালস টু হাফ অফ এবি। আমরা এই কথাটা লিখতে পারি এ এম ইকুয়ালস টু এই যে স্মল ডিস্টেন্সটা, এই যে স্মল ডিস্টেন্সটা এ থেকে এম, এটাকে লিখতে পারি হাফ অফ এবি। কেন, কারণ এবি এর অর্ধেক কত, এই এ এম। ক্লিয়ার, তাহলে এটাকে লিখবে 1 মানে 12/2 সেন্টিমিটার ইকুয়ালস টু কত, 6 সেন্টিমিটার। অতএব এ এম ইকুয়ালস টু কত পেলাম, 6 সেন্টিমিটার। ক্লিয়ার। আবার দেখো আমরা যদি এই মানটা যদি 6 সেন্টিমিটার জানি, আমরা যদি এই মানটা 6 সেন্টিমিটার যদি জানি, ঠিক আছে, তাহলে আমরা তো অনায়াসে সেই সমকোণী ত্রিভুজের সূত্র থেকে আমরা অনায়াসে এই মানটা পেয়ে যাব। কোনটা পেয়ে যাব, ও এমটা, হ্যাঁ কি না? তাহলে লিখবে সমকোণী ত্রিভুজের সূত্র থেকে পাই, সমকোণী ত্রিভুজের সূত্র থেকে পাই। ঠিক আছে, বা এটা কেউ লিখতে পারে পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই, একই ব্যাপার হবে। তাহলে কি জিনিস মানে শিখেছিলাম যে ও এ স্কোয়ার মানে অতিভুজ স্কোয়ার ইকুয়ালস টু লম্ব স্কোয়ার প্লাস কত, এ এম তার হোল স্কোয়ার, হ্যাঁ কি না? অতিভুজ স্কোয়ার ইকুয়ালস টু লম্ব স্কোয়ার প্লাস কি, ভূমি স্কোয়ার। এই হচ্ছে এম হচ্ছে ভূমি আর ও এমটা কি, লম্ব। আমাদের তাহলে এখানে বলো তো কী কী বের করতে হবে, এখানে আমাদের বের করতে হবে ও এম। তাহলে ও এম ইকুয়ালস টু, এর নিচে তোমরা ইমপ্লাইজ দিয়ে লিখবে, আমি এটা এখানে লিখছি, ঠিক আছে, ও এম তার হোল স্কোয়ার ইকুয়ালস টু কত হবে বলো তো, ও এ স্কোয়ার মাইনাস এ এম তার কত, হোল স্কোয়ার। ক্লিয়ার। আমরা ও এ কত জানি বলো, ও থেকে এ কত হবে, 10 স্কোয়ার মাইনাস 6 স্কোয়ার। ক্লিয়ার, তাহলে কত হবে, 100 মাইনাস কত, 36। আমরা যদি করি তাহলে কত পাবো বলো তো, আমরা এটা পাবো 64। তাহলে এগুলো তো সব একটা করে ও এম দিয়ে দাও, ও এম ও এম ও এম তার হোল স্কোয়ার। ঠিক আছে, তো এবারে তাহলে আমাদের তো এখান থেকে এসে যাবে, তাহলে ও এম ইকুয়ালস টু কত হবে বলো তো, √64, হ্যাঁ কি না? ও এম তাহলে কত হবে, √64। তার কারণ কি, কারণ সিঙ্গেল থেকে যখন ডবল থেকে যখন সিঙ্গেলে আসবো, মানে দুটো ও এম থেকে যখন একটা ও এমে থাকবো, কী হবে, একটা রুট চাপাতে হয় ইকুয়ালের ওদিকে। তাহলে এটা কত হবে বলো তো, প্লাস মাইনাস ইকুয়ালস টু প্লাস মাইনাস 8। এবার একটা জিনিস বলো, যে কোনোদিনও দূরত্ব কোনোদিনও মাইনাসে আসে না, খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট। দূরত্ব কী হয়, কোনোদিনও মাইনাসে আসে না। তাহলে আমাদের কাকে নিতে হবে, +8। অতএব লিখবে কেন্দ্র থেকে বৃত্তের যা দূরত্ব হলো, লিখবে অতএব কেন্দ্র থেকে বৃত্তের যা এর দূরত্ব হলো 8 সেন্টিমিটার। বুঝতে পেরেছ? তাহলে কেন্দ্র থেকে বৃত্তের যায় ডিস্টেন্স কত হলো, 8 সেন্টিমিটার। ওকে, এবারে আমরা 3-এর দাগের অঙ্কটা করব। 3-এর দাগের অঙ্কটা কি বলেছে দেখো, দুটি ঘনকের আয়তনের অনুপাত 1:8। খুব ভালো কোশ্চেন। দুটি ঘনকের আয়তনের অনুপাত 1:8 হলে ঘনক দুটির সমগ্রতলের ক্ষেত্রফল বের করতে হবে। এর আগে আমাদের জানতে হবে যে ঘনকের আয়তনের সূত্র কী। ঠিক আছে, আমাকে এখানে ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল বের করতে দিয়েছে। ঠিক আছে, তাহলে আমি একটা জিনিস তোমাদের বলি, দেখো একটা ঘনকের
আয়তনের সূত্র তাহলে কত হবে বলো তো, বাহু তার মাথায় কত কিউব, বাহুর মাথায় কী হয় কিউব, এবং সমগ্রতল কত হয় সমগ্রতলের ক্ষেত্রফল, তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল কত হয় 6a², বুঝবে কেসটা, 6 কত a²। তাহলে আমরা এখান থেকে আমরা সর্বপ্রথম একটা বাহুর দৈর্ঘ্য বের করি, সব থেকে বেটার হবে, বুঝতে পেরেছ। লেখো, ধরি ঘনকের বাহুর দৈর্ঘ্য হলো, ধরি ঘনকের বাহুর দৈর্ঘ্য এ একক, ক্লিয়ার, একটা ইউনিট দিয়ে দাও এ একক। তাহলে ঘনকের ক্ষেত্রফল কত হবে, ঘনকের ক্ষেত্রফল কত হবে বলো তো, তোমার এ তার মাথায় কত কিউব, আর এককের মাথায় কত হয় বলো তো কিউব, মানে ঘন একক লিখতে পারো, কোনো প্রবলেম হবে না। তো এবারে আমার কাছে কটা ঘনক আছে, দুটি ঘনক, ঠিক আছে। তাহলে আমি লিখতে পারি যে প্রথম ঘনকের বাহুর দৈর্ঘ্য কত হবে a1 ধরে নাও, আর দ্বিতীয় ঘনকের বাহুর দৈর্ঘ্য কত ধরবো a2, বুঝবে। প্রথম ঘনকের বাহুর দৈর্ঘ্য কত ধরলাম a, দ্বিতীয় ঘনকের বাহুর দৈর্ঘ্য কত a2, ঠিক আছে। তাহলে তাদের আয়তন কী হবে, তাহলে প্রথম ঘনকের আয়তন, অতএব প্রথম ঘনকের আয়তন কত হবে বলো তো, এ কত 1 তার মাথায় কত কিউব ঘন একক, আমি এখানে ঘন একক লিখছি, ঠিক আছে। তোমরা লিখলেও লিখতে পারো, এটাকেও ঘন একক লিখতে পারো, কোনো প্রবলেম নেই। এবার একটা জিনিস বলো, আমাদের এইখানে ঘনক দুটির আয়তনের অনুপাত দিয়েছে, হ্যাঁ কি না, তাহলে কি করে করি দেখো, দাঁড়াও। তাহলে দ্বিতীয় ঘনকের আয়তনের অনুপাত কত হবে a2 তার মাথায় কত কিউব ঘন একক, ওকে। তাহলে আমরা এটাকে উপরে করছি, দেখো এটা কি বলেছে, প্রথম ঘনকের আয়তনের অনুপাত, হ্যাঁ কি না। তাহলে প্রথম ঘনকের আয়তন, এই দুটোকে অনুপাত করো তো, প্রথম ঘনকের, দেখবে অনেক সময় অনেক শর্টকাটে করে দেওয়া আছে, তো আমি এটা তোমাদের একেবারে ফুল কনসেপ্টে তোমাদের শেখাচ্ছি। প্রথম ঘনকের আয়তন ডিভাইডেড বাই দ্বিতীয় ঘনকের আয়তন, হ্যাঁ কি না। তাহলে প্রথম ঘনকের আয়তনের অনুপাত কি কত ছিল 1/8, কারণ ইস2 থাকলে 1:2, ধরো 2 আছে, তাকে আমরা কি লিখতে পারি 1/2, 1:3 তাকে কি লিখতে পারি 1/3, তেমন 1:8 আছে, তাকে আমরা কি লিখতে পারি 1/8। তো আমরা এই পার্টটাকে দেখো, তাহলে এবার আমরা প্রথম ঘনকের আয়তনকে আমরা কি ধরেছিলাম বলো তো, a1 তার মাথায় কত কিউব, আর দ্বিতীয় ঘনকের আয়তন কত ধরেছিলাম a2 তার মাথায় কত কিউব বাই কত 1/8। তাহলে এখানে বলতে পারি a1/a2 তার মাথায় হোল কিউব ইকুয়ালস টু কত 1/8, ক্লিয়ার। আমি এই দিকটা করছি, দেখো এখানে a1 দেবে, এখানে a2 দেবে, তাহলে a1/a2 ইকুয়ালস টু কত তোমার 1/3, কারণ এদিকের পাওয়ার 3 ওদিকে গেলে কত 1/3 হয়, কত হবে 1/8। তাহলে এখানে লিখবে এটা 1/2, মানে 1/8-এর কিউব রুট কত হবে বলো তো, কিউব রুট মানে অ্যাকচুয়াল 1/3 মানে কত কিউব রুট কত হবে 1/2, ক্লিয়ার। তাহলে এবার আমাদের তাহলে আমাদের বাহুদের অনুপাত বেরিয়ে গেল, মানে দুটি ঘনকের দুটো বাহুরই অনুপাত আমরা বের করে নিয়েছি। এবার কি বের করব, সমগ্রতলের ক্ষেত্রফল, খুব ভালো জিনিস দেখো। তাহলে ঘনক দুটি সমগ্রতলের ক্ষেত্রফল কত হবে, লিখবে প্রথম ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল, প্রথম ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল কত হবে বলো, তাহলে 6a1 স্কোয়ার, হ্যাঁ কি না, 6a1 তার মাথায় কত স্কোয়ার। তাহলে আমাদের এরা কোথা থেকে আসলো, সেই মনে করে দেখো একটু আগে লিখেছিলাম যে নর্মাল ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল কত 6a², আর এখানে যেহেতু আমাদের ঘনকের বাহুর দৈর্ঘ্য a, তাই আমরা কি করলাম ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল কত 6a1 স্কোয়ার। তেমন দ্বিতীয় ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল কত হবে বলো, দ্বিতীয় ঘনকের সমগ্রতলের
ক্ষেত্রফল কত হবে বলো 6a2 তার কত হোল স্কোয়ার। আমাকে দেখো সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত বের করতে দিয়েছে তো, হ্যাঁ কি না? তাহলে ঘনক দুটি সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত বলো তো কী হবে? এই দিকটা করছি যাতে দেখো, তাহলে প্রথম ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল ডিভাইডেড বাই কত দ্বিতীয় ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল। ক্লিয়ার? তাহলে এটাকে লিখবে, দেখো প্রথম ঘনকের সমগ্রতলের লিখবে অতএব দিয়ে লিখবে ডিভাইডেড বাই সমগ্রতলের ক্ষেত্রফল ডিভাইডেড বাই কি দ্বিতীয় ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল। ক্লিয়ার? সমগ্রতলের ক্ষেত্র, তাহলে প্রথম ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল কত 6a1 স্কোয়ার ডিভাইডেড বাই কত 6a2 স্কোয়ার। তাহলে 6 কী হবে? এলিমিনেট হয়ে যাবে। তাহলে এটাকে লিখতে পারি a1 বাই a2 তার মাথায় কত a2 তার মাথায় কত স্কোয়ার, মানে কত a1 বাই a2 কত ছিল 1/2 ছিল, তার মাথায় স্কোয়ার মানে কত 1/4। ক্লিয়ার? 1 কত হলো 4 হলো। অতএব ঘনক দুটির ক্ষেত্রফলের অনুপাত লিখবে, অতএব যে উত্তরটা লিখবে, অতএব ঘনক দুটির সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত হবে বলো তো 1:1:4। এটাই কি ছিল আজকে আমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্কের 3 দাগের অঙ্কের আনসার। ওকে, এবারে আমরা 4 দাগের অঙ্কটা করব। 4 দাগের অঙ্কটাও খুব ভালো অঙ্ক। বলেছে 400 টাকা 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 441 টাকা, ঠিক আছে, যদি হয় তাহলে বার্ষিক শতকরা সুদের হার কত? সমূল চক্রবৃদ্ধি মানে বুঝতে পারছো কী জিনিস? দেখো এখানে সমূল চক্রবৃদ্ধির সূত্র কী ছিল? P × 1 + R/100, তার মাথায় n করা মানে কি? এটা সমূল চক্রবৃদ্ধি মানে কি? সমূল মানে কি? সুদ প্লাস আসল। তোমরা যেটা সরল সুদের চ্যাপ্টার শিখেছিলে এই একই জিনিস, সুদ প্লাস আসলকে আমরা কী বলবো? সমূল চক্রবৃদ্ধি। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে এইটা কি আমরা এখানে সূত্রে বসাবো। তাহলে লিখবে অতএব চক্রবৃদ্ধি বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত হবে? ধরে নাও R%। ঠিক আছে, এখানে লিখবে ধরি। ঠিক আছে, কারণ আমাদের এটা বের করতে হবে। লিখবে অতএব আসল কত 400 টাকা, তাহলে P × 1 + R/100, কারণ আর আমি জানি না বাট আমি টাইম জানি কত 2 বছর। ঠিক আছে, আর কত সমূল চক্রবৃদ্ধি কত 441 টাকা। তাহলে এইটাকে দেখো লিখবে 1 + R/100 তার মাথায় স্কোয়ার ইকুয়ালস টু কত 4 1 কত 400। ক্লিয়ার? তাহলে এইখান থেকে আমরা কি লিখতে পারি বলো তো? ডিভাইডেড বাই 1 + R/100 যদি করি স্কোয়ারটা এদিকে গেলে কত হবে? রুট হয়ে যাবে না? 4 কত 400। তাহলে এটাকে কত লিখতে পারি? 4 কত স্কোয়ার 21। 4 রুট কত 21 কত 20। ক্লিয়ার? তাহলে এই পার্টটা কি দাঁড়াও, এটা উপরে করছি, এই পার্টটাকে উপরে করছি দাঁড়াও। তাহলে লিখতে পারি যে 1 ইমপ্লাইজ 1 তোমরা এই ইমপ্লাইজটা মানে খাতায় কিন্তু এর নিচে থেকে লিখবে। ঠিক আছে, 1 + R/100 ইকুয়ালস টু কত 21/20। ক্লিয়ার? তাহলে R/100 কত হবে? R/100 ইকুয়ালস টু কত 21/20 মাইনাস কত 1, হ্যাঁ কি না? তাহলে এইখানে দেখো এটাকে যদি আমরা এলসিএম করি কত হবে বলো তো? 21 - 20 কত 20, কারণ এই 1-এর নিচে কিছু নেই মানে কত আছে 1 আছে। তাহলে এটার এলসিএম কত যাবে? লসাগু কত যাবে? 20 লসাগু যাবে। আর তাহলে 20টা কার সঙ্গে গুণ হয়ে যাবে? 1-এর সঙ্গে গুণ হয়ে যাবে। তাহলে এটা কত হবে? 1/20। এটাকে লিখবো R/100। তাহলে R ইকুয়ালস টু কত হবে? এই 100টা 20-র সঙ্গে গুণ হয়ে যাবে। দেখো 100 × 1/20, তাহলে এটা কাটাকুটি হলে কত হবে? 5, তাহলে 5। আর ইকুয়ালস টু কত 5। তাহলে বার্ষিক শতকরা সুদের হার কত হবে বলো? লিখব অতএব বার্ষিক শতকরা সুদের হার 5%। ওকে,
তাহলে আমাদের এই অঙ্কটাও কী হলো, কমপ্লিট হয়ে গেল। এবারে আমরা 5 দাগের অঙ্কটা করব। 5 দাগের অঙ্কটা কি বলেছে দেখো, x, 12, y, 27 ক্রমিক সমানুপাতি হলে x এবং y এর মান নির্ণয় করো। ক্রমিক সমানুপাতি জিনিসটা কি দেখো, এই অঙ্কটার মাধ্যমে তোমাদের বোঝাচ্ছি। তাহলে ক্রমিক সমানুপাতি মানে কি, এটার নিচে এটা হবে, এইটার নিচে এটা হবে এবং এটার নিচে কোনটা হবে, এটাই হচ্ছে ক্রমিক সমানুপাতির নিয়ম। দেখো তাহলে কি লিখতে পারি, x/12 ইকুয়ালস টু 12/y প্লাস কত y/27। এটা হচ্ছে ক্রমিক সমানুপাতির কি নিয়ম। ক্লিয়ার? এবারে আমরা এই দুটোকে নিয়ে ক্যালকুলেশন করব, ঠিক আছে। অতএব দেখো 12y ইকুয়ালস টু কত y/27। আমরা যদি এটাকে ক্রস গুণ করি কত পাবো, y ইন্টু y কত হবে y স্কোয়ার 12 ইন্টু কত 27। তাহলে y ইকুয়ালস টু কত হবে √12। 12কে আমি ভেঙে দেবো, দেখো এইখানে বুঝবে। 12কে লেখো 3 ইন্টু 2 ইন্টু 2, আর 27 মানে কত, 3টে নয়, 1, 2, 3টে। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, দেখো 2 2 থেকে কত নামবে, 1 2, 2 3 থেকে কত নামবে, 1 3, আর এই 2 3 থেকে কত নামবে, 1 3। তাহলে 3 3 9, 9 2 কত 18। তাহলে ওয়াইয়ের ভ্যালু কত আসলো, 18। ওকে, এবারে আমরা এইখান থেকে এক্সের মানটা আমরা বের করে নেবো। দেখো এক্সের মানটা কোথা থেকে আসবে, আমি এখানটা করছি। দেখো এক্সের মানটা তোমরা কিন্তু এর খাতায় কিন্তু এর নিচে করবে, হ্যাঁ, এরকম সাইডে দাগ টেনে ভুলেও করতে হবে না, আমি করছি বলে, আমার জায়গা নেই বলে আমি করছি। ক্লিয়ার? তাহলে এখানে কত হবে, x/12 ইকুয়ালস টু 12/y, হ্যাঁ কি না। তাহলে এক্সের মান বের করবো, তাহলে x ইকুয়ালস টু কত হবে 12 ইন্টু 12 বাই কত 18। কেন? কারণ y এর মান কত 18 আমরা পেয়েছি তো। তাহলে এটা কত হবে বলো, 3 4 12, 3 6 কত 18, হ্যাঁ কি না। 3 4 12, 3 6 18। আর একটা যদি আমরা কাটাকুটি করি, দেখো 3 2 গুণে 6, এটা কত হবে 3 4 12, আর এটা 2 2 4, মানে কত x ইকুয়ালস টু কত 8। তাহলে আমাদের এক্স এবং ওয়াইয়ের মান কী হলো, কমপ্লিট হয়ে গেলো। এক্সের মান কত 8 এবং ওয়াইয়ের মান কত হবে 18। ঠিক আছে, তাহলে 5 দাগের অঙ্কটা আমাদের কমপ্লিট হয়ে গেল। অনেকক্ষণ পরে একটা জিওমেট্রির পার্ট এসছে। দেখো এই পার্টটা আমাদের 6 দাগের অঙ্ক। 6 দাগের অঙ্কটা কীভাবে করছি দেখো, এটা খুব একটু বুঝবে কেসটা। একটি বৃত্তের এবি একটি ব্যাস এবং সি বৃত্তের ওপর অবস্থিত একটি বিন্দু। আগে আমরা বৃত্ত রাখবো। জিওমেট্রির অঙ্কগুলো খুব মজার অঙ্ক। দেখো একটি বৃত্ত, এটা তো তোমরা ধরে নাও, ঠিক আছে। ছবিটা অত ভালো হয়নি, তোমরা বৃত্তটা কিন্তু ভালোভাবে আঁকবে। ক্লিয়ার? তো এবার বলেছে যে এখানে এবি একটি কি ব্যাস। ওকে, তাহলে একটা এবি ব্যাস দিয়ে দাও। এইটাকে ধরে নাও একটা ব্যাস। আর একটু মোটা করে দিই, ক্যামেরা উঠছে কিনা জানি না, ঠিক আছে। তো দেখো তাহলে একটা এবি কি হলো, এটা একটা ব্যাস ধরে নাও, এটার নাম দাও এ এবং এটার নাম কি বি, ঠিক আছে। তাহলে এবার বলেছে সি হচ্ছে বৃত্তের ওপর অবস্থিত একটা বিন্দু। তাহলে একটা সি বিন্দু ধরে নাও, এই একটা বিন্দু ধরো, সি একটা কি বিন্দু ধরে নাও। বলেছে যে ও বি সি, ভালো করে বুঝবে, এবং ও হচ্ছে কি কেন্দ্রবৃত্ত, মানে ধরে নাও ওটা একটা, এটা একটা ও, ঠিক আছে। যদি হয় তাহলে আমাদের ও বি সি মানে এই যে ও থেকে ও বি সি, মানে এই যে ডিস্টেন্সটা, এই যে অ্যাঙ্গেলটা কত 60 ডিগ্রি হলে আমাদের বের করতে ও সি এ, ও সি এ, মানে এই অ্যাঙ্গেলটা আমাদের কি করতে হবে, বের করতে হবে। কোন অ্যাঙ্গেলটা? এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা আমাদের কি করতে হবে, বের করতে হবে। ওকে, তাহলে আমরা এটাকে দেখো, এইটাকে আমরা কিভাবে লিখতে পারি। এখানে একটা জিনিস বোঝার চেষ্টা করো যে এই দেখো এই কেন্দ্র থেকে বি এর যা ডিস্টেন্স, আমরা যদি বলি কেন্দ্র থেকে সি এর ডিস্টেন্স একই, তো একটু বুঝবে, একটু ধ্যান দাও। কারণ কেন্দ্র থেকে বি এর ডিস্টেন্স মানে বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তের উপর আমরা যদি যে কোনো লাইনটা নিই, সেটা কি বৃত্তের ব্যাস না। আর বৃত্তের ব্যাস সব জায়গাতেই কী হয়, সমান হয়। তাহলে ও বির যা ডিস্টেন্স হবে, ও সির তার ডিস্টেন্স কী হবে, সেম হবে না। তাহলে লিখবে OB ইকুয়ালস টু OC। থার্ড ভাগে লিখি বৃত্তের একই ব্যাসার্ধ, বৃত্তের একই ব্যাসার্ধ, বৃত্তের একই কি ব্যাসার্ধ। এবার বলো, যদি ভালো করে বুঝবে, যদি দুটো লাইন যদি সমান হয়, বুঝবে, যদি দুটো লাইন যদি সমান হয় তাদের অ্যাঙ্গেলটাও কি হবে,
সমান হবে, তাদের অ্যাঙ্গেলটাও কী হবে সমান হবে। মানে আমি কি বলতে চাইছি, তার বিপরীত গিয়ে অ্যাঙ্গেলগুলো কী হবে সমান হবে, মানে এই অ্যাঙ্গেলটা যা হবে এটাও কী হবে সমান হবে। দেয়ারপর অ্যাঙ্গেল ও সি এ বা বিসি ও সিবি, ধরো ও সিবি ইকুয়ালস টু কত 60 ডিগ্রি, বুঝতে পেরেছো? ও সিবি কত হলো 60 ডিগ্রি, অতএব ও সিবি কী হবে 60। কারণ তোমার যদি দুটো লাইন, একটা ত্রিভুজের দুটো লাইন যদি সমান হয় তাহলে তাদের বিপরীত অ্যাঙ্গেলগুলো কী সমান হয়, ক্লিয়ার? তো সেই ক্ষেত্রে দেখো আমরা বিপরীত অ্যাঙ্গেল কোনটা, এই অ্যাঙ্গেলটা, তাহলে ও সিবিও কী হবে সমান হবে। আর আমাদের তো ওবিসি দেওয়াই ছিল 60 ডিগ্রি বইতে। এবারে দেখো আমাদের এইটা বের করে নিলেও আমাদের এই পার্টটা বেরোচ্ছে না। তোমাদের ক্লাস 10-এ একটা খুব ভালো উপপাদ্য আছে, যেটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ কি সমকোণ। এইখানে ব্যাসটা দেওয়ারই কারণ হচ্ছে এটাকে আমাদের বলছে এটাকে অর্ধবৃত্ত ধরে নাও, ভালো করে বুঝবে, এটাকে আমরা কী ধরে নেবো অর্ধবৃত্ত, ঠিক আছে? যদি অর্ধবৃত্ত হয় তাহলে এই যে অর্ধবৃত্তের ওপর যে কোনো একটা কোণ কী হবে সমকোণ লিখবে। অর্ধবৃত্তস্থ কোণ আমরা জানি যে অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। অর্ধবৃত্তস্থ কোণ কি সমকোণ। যদি অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ হয় তাহলে আমরা বলতে পারি যে এ সি বি ইকুয়ালস টু 90 ডিগ্রি। তাহলে অতএব অ্যাঙ্গেল এ সি বি ইকুয়ালস টু কত 90 ডিগ্রি, হ্যাঁ কি না? অ্যাঙ্গেল এ সি বি কত হবে 90 ডিগ্রি হবে। আমরা যদি অ্যাঙ্গেল এ সি বি পেয়ে যাই তাহলে আমরা ওসিএ তো অনায়াসেই পেয়ে যাব। তাহলে দেখো এটা কিভাবে করছি, দেখো তাহলে এটা কি লিখবে, অতএব এটা ব্ল্যাক কালিতে লিখি, অতএব ও সি এ ইকুয়ালস টু অ্যাঙ্গেল ও সি এ ইকুয়ালস টু কত হবে এ সি বি, অ্যাঙ্গেল এ সি বি মাইনাস কত হবে বলো তো, তোমার এটা কত ও সি বি মাইনাস কত ও সি বি। কারণ পুরো এই কোণটার সমষ্টি, মানে যদি আমরা দেখতে যাই পুরো এই কোণটার সমষ্টি কত হচ্ছে 90 ডিগ্রি, ভালো করে বুঝবে। পুরো এই কোণটার সমষ্টি কত 90 ডিগ্রি, তার মধ্যে অর্ধেকটা আমাদের কত 60 হলে এটা কত হবে, তাহলে 90 মাইনাস 60, হ্যাঁ কি না? তাহলে এটাকে লিখবে 90 ডিগ্রি মাইনাস কত 60 ডিগ্রি ইকুয়ালস টু কত 30 ডিগ্রি। তাহলে আমাদের ওসি এর মান কত আসলো 30 ডিগ্রি। ওকে, তাহলে জিওমেট্রির অঙ্কগুলো ছবি আঁকলে কিন্তু অঙ্কগুলো সমাধান হয়ে যায়, কোনো প্রবলেম হয় না, এবং জিওমেট্রিতে খুব তোমাদের স্ট্রং হতে হবে। ওকে, তো এইখানেই আমাদের এই ভিডিওটা কি শেষ হলো। ওকে, এবারে আমরা 7-এর দাগের অঙ্কটা করব। 7-এর দাগের অঙ্কটা কি বলেছে দেখো, একটি ঘনকের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য যদি 50% বৃদ্ধি পায় তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল কত % বৃদ্ধি পাবে, মানে কত শতকরা কত বৃদ্ধি পাবে সেটা আমাদের বের করতে বলেছে। এই কোশ্চেনটাও কিন্তু খুব ভালো কনসেপচুয়াল কোশ্চেন আছে। দেখো আমরা সবার প্রথমে একটা ঘনক ড্র করি। দেখো ঘনকটা আগে ড্র করে নিই, 1 সেকেন্ড একটু ধৈর্য ধরো। তাহলে এইখান থেকে এইখানে ধরো না, এটা একটা আমাদের কি ঘনক, ঠিক আছে? এই ঘনকের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য, অ্যাকচুয়ালি কি বলতো, ঘনকের বাহুর দৈর্ঘ্য সব একই হয়। একটা ঘনকের বাহুর দৈর্ঘ্য প্রতিটা একই হয়, ঠিক আছে? তাহলে ঘনকের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য আমি ধরে নিলাম যে এই ঘনকের একটা বাহুর দৈর্ঘ্য এ, তাহলে প্রত্যেকটি ঘনকের বাহুর দৈর্ঘ্য কত এই হবে তো, হ্যাঁ কি না? লিখবে ধরি ঘনকের বাহুর দৈর্ঘ্য হলো এ, ধরি ঘনকের বাহুর দৈর্ঘ্য এ একক, হ্যাঁ কি না? এখানে একটা জিনিস বুঝবে, এখানে যখন ঘনকের বাহুর দৈর্ঘ্য এ তখন তার সমগ্রতলের ক্ষেত্রফল ছিল না, হ্যাঁ কি না? বুঝবে কেসটা। এই সময়ে একটা ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল আসে, ঠিক আছে? তাহলে লিখবে অতএব ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে, সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে বলো তো 6a²। এটাই তো আমরা জানি কি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র, ইউনিট কি হবে বর্গ একক, 6a² বর্গ একক, ক্লিয়ার? এবারে এখন
ঘনকের বাহুর দৈর্ঘ্য যদি 50% বৃদ্ধি করে দেওয়া হয়, হ্যাঁ কি না, এখন ঘনকের বাহুর দৈর্ঘ্য 50% বৃদ্ধি করে দেওয়া হলো, মানে আমাকে বৃদ্ধির আগেরটা, আমি এইটা যেটা বের করেছি যে আমার বৃদ্ধির আগের অবস্থাটা, ঠিক আছে। এবার আমরা বৃদ্ধিরটা করব যখন, মানে বৃদ্ধি করে দিয়েছি, এবার সেই অবস্থাতে ঘনকের বাহুর দৈর্ঘ্য কত সেটা বের করতে হবে, ক্লিয়ার। তাহলে লিখবে এখন ঘনকের বাহুর দৈর্ঘ্য কত হবে বলো তো। এখন ঘনকের বাহুর দৈর্ঘ্য কত হবে, যদি আমরা 50% বৃদ্ধি করে দিই তাহলে আগে কত ছিল বলো তো, এ, আর এখন কত, এ ইন্টু 50/100, এ ইন্টু কত 50/100, তাহলে এ প্লাস এই 50, দাঁড়াও এটাকে, তাহলে কত হবে এই 50 আর 100 কেটে গেলে কত 2, মানে কত a/2, মানে কত, যদি মানে যোগ করে দিই কত হবে 3a/2 একক। ওকে, তো এবারে আমরা কি করব, এখন ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল বের করব। কি বের করব, এখন ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল আমরা বের করব। দেখো তাহলে লিখবে এখন ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল, তাহলে এখন ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল কত হবে, 6a² ছিল নর্মাল ঘনকের ক্ষেত্রফল, ভালো করে 6a² কী ছিল, এই ঘনকের ক্ষেত্রফল, এ কে 50% বাড়িয়ে দেওয়া হয়েছে, মানে কত হবে এইটা, তো এখন ঘনকের বাহুর দৈর্ঘ্য কত 3a/2, মানে a² যা কত বসবে 3a/2, তার মাথায় কত হোল স্কোয়ার, ঠিক আছে, 3a/2 তার মাথায় কত হোল স্কোয়ার, ঠিক আছে। তো এবারে বর্গ একক কথাটাও কিন্তু লিখবে, বর্গ একক, তাহলে এটা কত হবে বলো, 6 ইন্টু 3a² মানে কত 9 ইন্টু তোমার a² বাই কত 2, তাহলে এটা 3 মানে 3 9 27a² বা কত 27a², আর এটা হবে আর একটা 2 দেবে, 27a² বাই কত 2, কারণ এটা 2a² মানে কত 4 2 ইন্টু 2। ওকে, তো এইবারে এখানে বর্গ একক কথাটা লিখে দাও, বর্গ একক। তাহলে ঘনকের শতকরা বৃদ্ধির পরিমাণ কত, ঘনকের বৃদ্ধির পরিমাণ কি করে বের করব, এই ঘনক থেকে, এই ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল থেকে আগের ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল আমরা যদি বিয়োগ দিই তাহলে ঘনকটা কত পরিমাণ বৃদ্ধি পেয়েছে সেটা বেরোবে। লিখবে অতএব ঘনকের বৃদ্ধির পরিমাণ, অতএব ঘনকের বৃদ্ধির পরিমাণ কত হবে বলো তো, এইটা মানে 27a²/2 মাইনাস কত 6a², হ্যাঁ কি না, কারণ আগে ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল কত ছিল 6a², এখন কত 27a²/2, ঠিক আছে। তাহলে 27a²/2 থেকে 6a² বিয়োগ দিলে আমি তো বলে দিতে পারি যে আমার ঘনকটা কতটা পরিমাণ বেড়েছে, হ্যাঁ কি না। তাহলে এই পার্টটাকে দেখো, এরকম সব বর্গ একক লিখে দিও, তো বর্গ একক, একক কথাটা তো লিখতেই হবে। তাহলে এটাকে যদি এলসিএম করি দেখো, 27a² মাইনাস 6 2 কত 12a² বাই কত 2, বাই কত 2। তাহলে এই পার্টটাকে দেখো, তাহলে কত লিখতে পারি বলো, 15a²/2, 2 কত বর্গ একক, 15/2 কত বর্গ একক। এবার তাহলে শতকরা কত % বৃদ্ধি করেছে আমরা তাহলে কী করে বের করবো, এর সঙ্গে 100 গুণ করে দেবো, করে দিলেই কী হয়ে যাবে আমাদের বেরিয়ে যাবে। অতএব শতকরা বৃদ্ধির পরিমাণ হলো, তাহলে মানে কী করবো, তাহলে 15a²/2, ঠিক আছে, বুঝতে পারছো 15a²/2, তাহলে তার সঙ্গে কত দিয়ে ভাগ দেবো, আগের যে ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল তাকে দিয়ে ভাগ দেবো ইন্টু কত 100, ক্লিয়ার, বুঝতে পেরেছো। তাহলে এটা কত হবে 15a²/2 ইন্টু 6a² ইন্টু কত 100, ক্লিয়ার। তাহলে এইখানে দেখো কি কি এলিমিনেট হচ্ছে আগে দেখো, তাহলে এই a² এলিমিনেট হয়ে যাচ্ছে, আর কি হচ্ছে বলো, এইখানে তোমার 3 5 15, 3 2 কত 6, আর এটা কত 50 হবে, কারণ 2 দিয়ে গেলে, আর 2 দিয়ে গেলে কত হবে 25, হ্যাঁ কি না। তাহলে
আলটিমেটলি কত হচ্ছে 125% বৃদ্ধি পাচ্ছে। অতএব ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফলের শতকরা বৃদ্ধি কত পাবে? তাহলে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল 125% বৃদ্ধি পাবে। তাহলে লিখবে অতএব ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল, অতএব ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল শতকরা 125% বৃদ্ধি পাবে। ক্লিয়ার? তাহলে আমাদের 7 দাগের অঙ্কটা কী হলো? কমপ্লিট হয়ে গেল। এবারে আমরা 8 দাগের অঙ্কটা করব। 8 দাগের অঙ্কটা কী বলেছে দেখো, 2x + 1 ব্র্যাকেটের মধ্যে +3/2x + 1 ইকুয়ালস টু কত 4। যেখানে বলেছে এখানে একটা শর্ত দিয়ে দিয়েছে, সেই শর্তটা কি x নট ইকুয়াল টু -1/2। কী করে করতে হয় আমরা এবার অঙ্কটা করব। দেখো এইখানে অঙ্কটা খুবই সিম্পল অঙ্ক। দেখো ইমপ্লাইজ এটাকে এলসিএম করে দাও, তাহলে কত হবে 2x + 1। তাহলে এর নিচে কিছু নেই মানে কত আছে 1, তাহলে এটার সঙ্গে এটা গুণ হবে 2x + 1 তার কত বলো হোল স্কোয়ার প্লাস কত 3 ইকুয়ালস টু কত হবে 4। ক্লিয়ার? তাহলে এটাকে কি লিখতে পারি বলো তো, এটাকে ভেঙে দেবো, কত হবে 2x, আমি একেবারে করছিলাম 2x + 2ab + 1 প্লাস কত 3 ডিভাইডেড বাই 2x + 1 ইকুয়ালস টু কত 4। ক্লিয়ার? তাহলে এটাকে আমরা যদি দেখো, যদি ভেঙে দিই আমাদের তাহলে কত হবে বলো, 2x তার হোল স্কোয়ার মানে কত 4x² প্লাস 4x + 4 ডিভাইডেড বাই কত হবে 2x + 1 ইকুয়ালস টু কত 4। ক্লিয়ার? দেখো আমরা দুদিক থেকে 4 কমন নিয়ে নিলে অঙ্কটা হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে দেখো 4 দুদিক থেকে কমন নিই, 4 কমন নিয়ে নাও তো। তাহলে 4 কমন নিলে কত x² + x + 1 ডিভাইডেড বাই কত হবে 2x + 1 ইকুয়ালস টু কত 4। তাহলে এই 4 কী হবে এলিমিনেট হয়ে যাবে। তাহলে কিছু নেই মানে কত আছে 1 আছে। আর ওপরের পার্টটা মুছতে হবে, নাহলে হবে না। ইমপ্লাইজ x² + x + 1 ইকুয়ালস টু কত দেখো তো 2x + 1 না, হ্যাঁ কি না? তাহলে এই দিকের পার্টটা এইদিকে যদি চলে যায় তাহলে কত হবে 1 এর সঙ্গে 2x + 1 গুণ হলে কত হবে 2x + 1ই হবে। তাহলে এই পার্টটাকে দেখো এদিকে নিয়ে আসো, x² + x + 1 - 2x - 1 ইকুয়াল টু কত 0। এইখানে কী পার্ট কাটছে বলো তো, এইখানে কেটে যাচ্ছে হচ্ছে এই +1 আর কত এই -1। যদি কেটে যায় তাহলে আমাদের কাছে কী পড়ে আছে, তাহলে কত পড়ে আছে x² আর x থেকে 2x বিয়োগ দিলে কত হয় -x ইকুয়াল টু কত 0। কত -x ইকুয়াল টু কত হলো 0 হলো। ওকে, তাহলে x যদি কমন নিই দেখো তাহলে কত হবে x - 1 ইকুয়ালস টু 0। ওকে, তাহলে অতএব x ইকুয়াল টু 0 আর কত x - 1 ইকুয়ালস টু কত 0। তাহলে সেখান থেকে বলতে পারি যে x ইকুয়ালস টু কত 1। এটাকে দিয়ে দাও, ইমপ্লাইজ x ইকুয়ালস টু কত 1। তাহলে আমাদের কী আনসার বেরোলো, এক্সের একটা ভ্যালু, অতএব এখানে লিখবে অতএব x ইকুয়াল টু 0, 1। এটাই কি ছিল মডেল অ্যাক্টিভিটি টাস্কের লাস্ট অঙ্কটা। তো আজকের মতন মডেল অ্যাক্টিভিটি টাস্ক আমি তোমাদের কমপ্লিট করে দিলাম। তোমরা যারা এখনও মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 2 দেখোনি ক্লাস 10-এর, অবশ্যই ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, দেখে নিও। পার্ট 3ও তোমাদের জন্য কমপ্লিট করা আছে, তোমরা পারলে দেখতে পারো। এবং চ্যানেলে রিসেন্টলি আমার সাবস্ক্রাইব সংখ্যা খুবই কম বাড়ছে, তোমরা দেখছো কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছো না। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করবে এবং যদি পারো বন্ধুদের মধ্যে অবশ্যই কিন্তু শেয়ার করো।